বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগে নামতে যাচ্ছেন বেগম জিয়া। অসন্তোষের পাশাপাশি উদ্বেগ আওয়ামী লীগে। পৌর নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে সহিংসতার আশঙ্কা। শক্ত হাতে পরিস্থিতি সামালের তাগিদ পর্যবেক্ষকদের। নির্বাচনকে সামনে রেখে 100 কোটি টাকার বাজেট ইসির। সবশেষ পৌর নির্বাচনের তুলনায় প্রায় 3 গুণ এই বাজেটকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। স্বাধীনতার 44 বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থা পরিণত বলছে কেন্দ্রীয় ব্যাংক। টেকসই উন্নয়নের জন্য নতুন উদ্যোক্তার পাশাপাশি তদারকি বাড়ানোর তাগিদ। এবং রাজশাহীর 10 উপজেলার 200-র বেশি স্কুলে নেই প্রধান শিক্ষক। ব্যাহত হচ্ছে কার্যক্রম, শিগগিরই সমাধানের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগে নামতে যাচ্ছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে কোনো বিধিনিষেধ না থাকায় তিনি কয়েকটি জেলা সফর করবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তবে এ নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির দায়িত্বশীল নেতাদের দাবি, এতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না। এদিকে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন এমন ব্যক্তিদের জন্য আরও গ্রহণযোগ্য আচরণবিধি প্রণয়নের তাগিদ দিলেন নির্বাচন পর্যবেক্ষণ সংশ্লিষ্টরা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি জানানো হলেও তা প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। এ ঘটনার পর সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এ সংক্রান্ত বিদ্যমান আচরণবিধিতে কোনো পরিবর্তন আসে কিনা এ নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে ধূম্রজাল দূর করে নির্বাচন কমিশন। জানানো হয়, রাষ্ট্রীয় সুবিধাভোগী নন এমন যে কেউ আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। বিএনপি বিষয়টিকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবে দেখলেও অসন্তুষ্ট আওয়ামী লীগ। কিন্তু এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় যে খুব একটা যৌক্তিক হয় না। সরকারি দল পরোক্ষভাবে চাপ দিচ্ছিল যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচার কার্যে অংশগ্রহণ না করতে পারেন। বিএনপির এই নেতা জানালেন, সব ঠিক থাকলে দল মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে দেশের বিভিন্ন পৌর এলাকায় যাবেন বেগম জিয়া। সবাই আশা করছে তৃণমূল পর্যায় থেকে যে নেত্রী বিভিন্ন জেলায় কয়েকটি জায়গায় প্রতীকী হিসাবে উনি যাবেন এবং জনগণের কাছে ভোটের জন্য আবেদন করবেন। তবে এর বিরোধিতা করে আওয়ামী লীগের দায়িত্বশীল এই নেতা বলেন, এতে ভারসাম্য নষ্ট হবে নির্বাচনের। উনি একজন মন্ত্রীর মর্যাদা নিয়েই কিন্তু মাঠে উনি যাবেন। তো সেই ক্ষেত্রে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড বলে যে দাবি করে সবাই, সেটা কিন্তু থাকবে না। এদিকে রাষ্ট্রীয় পদে থাকা না থাকা সংক্রান্ত জটিলতা দূর করে আরো গ্রহণযোগ্য আচরণবিধি প্রণয়নের তাগিদ দিলেন নির্বাচন পর্যবেক্ষণ সংশ্লিষ্টরা। পদে আছেন বলে আপনি হাত পা বাঁধা, আর পদে নেই সুতরাং একেবারে মুক্ত স্বাধীন মানুষ, এই জায়গাটায় একটা কম্প্রোমাইজ ফর্মুলা নিয়ে আসতে পারলে ভালো হতো। পাশাপাশি বিভিন্ন জটিল ইস্যুতে নির্বাচন কমিশনের ভাবনার পরিসর আরো প্রসারিত করারও পরামর্শ দিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের এই দায়িত্বশীল ব্যক্তি। বাঞ্ছনীয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন পৌরসভা নির্বাচনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। তারা বলছেন, নির্বাচনের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনকে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার অভাবই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর অন্যতম কারণ বলে মনে করেন তারা। তাহসিনা জেসির রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৮০ জন এবং বিএনপির ৫০-এর অধিক প্রার্থী বিদ্রোহী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। ইতোমধ্যে এসব বিদ্রোহী প্রার্থী দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন নিজ নিজ দলে। মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে তৃণমূলে অনেক জায়গায় ঘটেছে প্রার্থীদের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও। নির্বাচন পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক আদর্শ থেকে ক্রমশ রাজনৈতিক দলগুলোর সরে নেতৃত্বের প্রতি আস্থাহীনতা বিদ্রোহী প্রার্থী তৈরির মূল কারণ। যে কোনো মূল্যে আপনার মাঠে থাকতে হবে, সেই প্রবণতা থেকে অনেকে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। নেতৃত্বের প্রতি আস্থাহীনতাও কিঞ্চিত কাজ করে এর পেছনে। আনুষ্ঠানিকভাবে যদি একটা স্পেস নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে অবস্থান না করতে পারেন, তাহলে আপনি একজন
নোবডি পার্সনে মানে ওই ধরনের একটা ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন। এক, পার্টির ভিতরে ডিসিপ্লিন থাকে না। দুই, পার্টির ভিতরে গণতন্ত্র থাকে না। তিন, পার্টির ভিতরে প্রতিযোগিতার ধারা থাকে না। তাদের আশঙ্কা, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কারণে সৃষ্ট যে কোনো ধরনের সহিংসতার ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে। নির্বাচনের আগের পরিবেশ কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে গেছে। নির্বাচনের দিন যে সংঘর্ষ হবে না এই কথা তো আমরা বলতে পারবো না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে লোকবলের যে ব্যাপারটা, সেটি আপনার ডিপ্লয় করার জন্য এটা যথেষ্ট চ্যালেঞ্জিং। ধাপে ধাপে পৌরসভা নির্বাচনের আয়োজন করা হলে এক্ষেত্রে সুব্যবস্থাপনা তুলনামূলক ভালো হতে পারত বলেও মনে করেন এই দুই পর্যবেক্ষক। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। পৌরসভা নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থিতা নিশ্চিত হয়ে গেছে গতকাল। দেশের বিভিন্ন স্থানে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাই জোরে সোরে শুরু করেছেন জয় পরাজয়ের হিসেব নিকেশ। এই মুহূর্তে চট্টগ্রামের চন্দনাইশ আছেন আমাদের রিপোর্টার কমল দে, ময়মনসিংহের ত্রিশালে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। কমল। ধন্যবাদ বাবু। চট্টগ্রামে যে 10টি পৌরসভা নির্বাচন এবার হতে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হলো দক্ষিণ চট্টগ্রামের এই চন্দনাইশ পৌরসভা। আর এই চন্দনাইশ পৌরসভা আমরা দেখতে পাচ্ছি ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 26,813 এবং কেন্দ্র হচ্ছে 16টি। এখানে মূলত মোট মেয়র পদে রয়েছেন 4 জন, সাধারণ কাউন্সিলর পদে 43 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে রয়েছেন 5 জন। আর এই ভোটারদের মধ্যে মহিলা এবং পুরুষ ভোটার কিন্তু প্রায় সমান সমান দেখা যাচ্ছে। মহিলা ভোটারের সংখ্যা 13,806 এবং পুরুষ ভোটারের সংখ্যা 13,856 জন। এই ক্ষেত্রে একটা বিষয় বড় রাখা উচিত যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে প্রধান দুটি দল, কিন্তু তার বাইরে গিয়ে চন্দনাইশে কিন্তু কর্নেল অলি সমর্থিত যে এলডিপি, সেই এলডিপিতে ব্যাপক প্রভাব রয়েছে। বর্তমান যে মেয়র রয়েছেন তিনিও কিন্তু এলডিপি সমর্থিত, যে কারণে কিন্তু আওয়ামী লীগ বিএনপি ছাপিয়ে এখানে এলডিপির একটা প্রভাব রয়ে গেছে এবং আধিপত্যটাও রয়ে গেছে। তবে একটি বিষয় বড় রাখা উচিত যে চট্টগ্রামে যে প্রাচীন যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে পটি আমরা দেখেছি সকালবেলা, এখন আসে আমরা চন্দনাইশে। এখানে যেরকম উন্নয়ন হওয়া উচিত বা জনগণের মান, যে পৌরসভার মান যেরকম হওয়া উচিত সেরকম কিন্তু হয়নি। এক্ষেত্রে এলাকাবাসীরা বলছেন তারা বারবার ভোট দিচ্ছেন, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেই কাঙ্ক্ষিত উন্নয়নটা তারা হচ্ছে না। তারপর তারা আশা করছেন এবার তাদের যে প্রার্থীরা তাদের যে আশা দিচ্ছেন, যে তাদের যে আশার বাণী শোনাচ্ছেন, সে আশার বাণী আবারও সফল হবে সেটা তারা আশা করছেন। সেই অনুযায়ী তারা আবার হয়তো ভোট দিতে যাবেন 30 তারিখ। সেই অনুযায়ী নির্বাচন কর্মকর্তারা বলছেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য তাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের সাথে। তারা বলছেন এখন পর্যন্ত যেহেতু প্রচারণা জমে ওঠেনি, তারা তাকে ঢিলেঢালা ভাব রয়েছে। এক্ষেত্রে প্রার্থীরা মাঠে হতে যেহেতু আইনের বাধ্যবাধকতা রয়েছে, সেখানে তারা প্রকাশ্যে মিছিল সমাবেশ বা প্রচারণা চালাতে পারছে না। তবে এক্ষেত্রে তারা পারিবারিকভাবে যে ঘরোয়া বৈঠক এবং সামাজিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে গিয়ে মূলত তারা এই প্রচারণা চালাচ্ছে বা তাদের প্রার্থীদের পক্ষে তারা কথা বলছেন এবং তাদের যে নীতি নির্ধারক রয়েছেন বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সাথে আলোচনা করছেন ভোটে কীভাবে জিতে আসা যায় সেই বিষয়ে তারা মূলত আলোচনা করছেন এখন পর্যন্ত। আমরা সকালবেলা দেখেছি যে পটিয়া পৌরসভা এলাকার মধ্যে, সেখানে আমরা দেখেছি যারা প্রার্থী রয়েছেন তারা হাট বাজারগুলিতে এসে তারপর আশপাশের এলাকাগুলিতে এসে তাদের যে মুরব্বী রয়েছেন মুরব্বীর সাথে আলোচনা করছেন নির্বাচনে কীভাবে জিতে আসা যায়। এরপর আমরা পটিয়া পার হয়ে আমরা আসলাম চন্দনাইশে। চন্দনাইশে আমরা দেখলাম এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে পারিবারিকভাবে বা ঘরোয়া বৈঠকের মাধ্যমে এখন পর্যন্ত তারা তাদের যে প্রচারণা সেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে 13 ডিসেম্বর যে প্রার্থীদের প্রত্যাহার হবে সে প্রত্যাহারের পরে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে প্রতীক নিয়ে প্রচারণা শুরু করবে, তখন হয়তো জমজমাট তাদের প্রচারণা চলে আসবে। এক্ষেত্রে যাতে প্রচারণার মধ্যে কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে কিংবা আচরণবিধি কোনো রকম লঙ্ঘনের ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু নির্বাচন কর্মকর্তারা যেমন তৎপর রয়েছেন তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছেন। তারা বলছেন এখন পর্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু যে নির্বাচন যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যে মনোনয়নপত্র জমা দেওয়া এবং বাছাই প্রক্রিয়া এখন মধ্যে এইভাবে শেষ হয়েছে। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের পটিয়া এবং এখন চন্দনাইশের যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তার সর্বশেষ। এখন আমরা চলে যাব ময়মনসিংহ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ কমল। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায়। ত্রিশাল পৌরসভায় যে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে আসলে এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। আপনারা জানেন যে 13 তারিখ মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ দিন এবং সেই 13 তারিখ যে মনোনয়ন প্রত্যাহার রয়েছে এরপর ঠিক 14 তারিখ প্রতীক বরাদ্দ হবে এবং প্রতীক বরাদ্দের পরই আসলে পুরোদমে শুরু হবে প্রচার কার্যক্রম এবং প্রচারণা। আমরা একটি বিষয় জানিয়ে রাখছি যে
ময়মনসিংহের যে ত্রিশাল পৌরসভা রয়েছে, এই ত্রিশাল পৌরসভায় 8 জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন মেয়র পদে। তো গতকালকে যাচাই বাছাই শেষ হওয়ার পর আসলে এখানে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রয়েছেন জাহিদুল ইসলাম জুয়েল সরকার এবং বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছেন আমিনুল ইসলাম সরকার। এছাড়া সাবেক মেয়র এবং যুবলীগের সাবেক সভাপতি ABM আনিসুজ্জামান রয়েছেন, তিনিও নির্বাচন করছেন এবং আরও 2 জন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র, তারা আসলে এই পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং এখানে সাধারণ কাউন্সিলর পদে এখানে 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা যে সংরক্ষিত কাউন্সিলর রয়েছে সেখানেও 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা সকাল থেকে যেটা দেখেছি যে আজকে এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হওয়ার কারণে এখানে আসলে প্রার্থীরা ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করছেন, তারা প্রতিবেশী এবং ভোটারদের সাথে আসলে এক প্রকার কুশল বিনিময় করছেন। তারা এখানে জানতে চাচ্ছেন যে তাদের সাথে প্রচারণা শুরু না হলেও তারা আসলে কুশল বিনিময় করছেন এবং তারা ভোটারদের সাথে কথা বলছেন এবং ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে এখানে আমি অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা আসলে এখনো প্রচারণা শুরু না করলেও কর্মপন্থা তৈরি করছেন, কিভাবে যখন প্রচারণা শুরু হবে তখন তারা আসলে কিভাবে ঠিক প্রচারণা করবেন এবং কোন এলাকায় কে কাজ করবে, কোন এলাকায় কে দায়িত্ব পালন করবে এবং সম্ভাব্য যে পোলিং এজেন্ট থাকবে সেই পোলিং এজেন্ট কারা থাকবে সেই বিষয়টি তারা এখনই আগেভাগে সেরে নিচ্ছেন। আমি বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচন সংশ্লিষ্ট যত ধরনের কাজ আছে আনুষ্ঠানিক প্রচারণার আগেই তারা আসলে সেই কাজগুলো সেরে রাখছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে প্রার্থিতা যাচাই বাছাইয়ের পর এখন যারা প্রার্থী রয়েছেন আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখন তারা আসলে তাদের প্রার্থীদের সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করছেন, কোন প্রার্থী কীরকম, কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে বা কে যোগ্য, সেই বিষয়গুলো এখন আলোচনায় আসছে। এবং ভোটাররা বলছেন যে আসলে ত্রিশাল পৌরসভা প্রায় 15.50 বর্গ কিলোমিটারের যে পৌরসভাটি রয়েছে এর বেশিরভাগই আসলে এখনও গ্রাম রয়েছে, গ্রাম এলাকা, এখানে রাস্তাঘাট অনেক অনুন্নত রয়েছে এবং বিশেষ করে ত্রিশাল পৌর শহর থেকে যে নজরুল বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে খুবই খারাপ অবস্থা এবং সেই বিষয়গুলো তারা এখন আলোচনায় আনছেন। এবং তারা যেটা বলছেন যে আসলে যারা উন্নয়ন করতে পারবে এবং উন্নয়নের প্রশ্নে যারা ভূমিকা রাখতে পারবে এবং ত্রিশালের উন্নয়ন হবে সেরকম প্রার্থীকেই তারা ভোট দিবেন এবং সেই বিষয়গুলোকেই তারা এখন সামনে নিয়ে আসছেন। তো সব মিলিয়ে মোটামুটি এই ছিল ত্রিশালের পৌর নির্বাচনের সর্বশেষ অবস্থা। এখন আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, চট্টগ্রামের চন্দনাইশ থেকে কমল দে, ময়মনসিংহের ত্রিশাল থেকে হারুনুর রশিদ পৌর নির্বাচনে প্রার্থীদের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের খবরে। পৌর নির্বাচনকে সামনে রেখে 100 কোটি টাকার বাজেট প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। সবশেষ পৌর নির্বাচনের তুলনায় যা প্রায় 3 গুণ। বাজেটে আইন শৃঙ্খলা রক্ষা খাতে 55 কোটি আর নির্বাচন পরিচালনা ব্যয় ধরা হয়েছে 45 কোটি টাকা। 235টি পৌরসভা নির্বাচনের জন্য এই বাজেটকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। তাই ব্যয়ের খাতগুলো সুস্পষ্ট করার তাগিদ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। সবশেষ 2011 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় 35 কোটি টাকা। আর 5 বছর পরে এবারে নির্বাচনকে সামনে রেখে প্রায় 100 কোটি টাকার বাজেট তৈরি করেছে নির্বাচন কমিশন। অপেক্ষা চূড়ান্ত অনুমোদনের। প্রস্তাবিত এই বাজেটে 55,07,58,500 টাকা রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খরচ। এর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও বিডিপি, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অন্তর্ভুক্ত। আর ব্যালট পেপার, ব্যালট বাক্স, নির্বাচনী কর্মকর্তাদের ব্যয়, মামলা পরিচালনা সহ 64টি খাতে ধরা হয়েছে 44,92,41,500 টাকা নির্বাচন পরিচালনা ব্যয়। নির্বাচন কমিশনের একটু স্বচ্ছতা। এই বিশাল অঙ্কের বাজেটকে অনেকটা অস্বাভাবিক দাবি করে এর স্বচ্ছতা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। কিছুটা বাড়বে, এটা কিন্তু স্বাভাবিক। সেই স্বাভাবিকতার বাইরে যখন চলে যায় তখনই কিন্তু মানুষ একটু ভুরু কুচকায়। নির্বাচনী খরচটা কেন এত বেশি হচ্ছে আগের তুলনায়, সেটা যদি নির্বাচন কমিশন একটা ব্যাখ্যা দেন তো ভালো হয়। 36 থেকে 100 অনেক বেশি। অডিট হবে, কমিশন অবশ্যই অডিটকে স্যাটিসফাই করতে হবে যে কিভাবে এত টাকা লাগলো। 234টি পৌরসভায় 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেটে পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন,
আর বেশি নেটে ভিডিও আপ সারাক্ষণ বেশি বেশি ইন্টারনেট বেশি বেশি হ্যাপিনেস নেট মানে ওয়েটিং স্কোর ব্রাউজিং আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121*999#। এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। রংপুর ও গাজীপুর মহানগর পুলিশ আইন 2015-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর আগে সকাল 10টায় শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। এতে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য সাংবাদিকদের ব্রিফ করেন। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি নিয়ে পথ চলা শুরু হলেও বর্তমানে দেশের ব্যাংকিং ব্যবস্থা একটি শক্তিশালী ভিতের উপর দাঁড়াতে সক্ষম হয়েছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। তবে কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর অনিয়মের কারণে এ খাত থেকে দুর্নীতি দূর হচ্ছে না বলে মত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের। তার মতে টেকসই উন্নয়নের জন্য তদারকির পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টির দিকে নজর বাড়াতে হবে। স্বাধীনতার ৪৪ বছরে দেশের ব্যাংকিং খাত নিয়ে ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। স্বাধীনতার পর দেশের ব্যাংকিং ব্যবস্থা বলতে বোঝানো হতো ৬টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং ৩টি বিশেষায়িত ব্যাংকের কার্যক্রমকে। আমানত ছিল ৫২৪ কোটি টাকার মতো। এরপর ১৯৮৩ সালে প্রথম বেসরকারি খাতে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। আর বর্তমানে দেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬তে। কেন্দ্রীয় ব্যাংকের $১৭৩ মিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছে $২৬ বিলিয়ন। স্বাধীনতার ৪৪ বছরে এসে দেশের ব্যাংকিং খাত তাই অনেকটাই পরিণত বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো কিন্তু আগের মতো খুব স্বল্প সেবা নিয়ে বসে নাই। এজেন্ট ব্যাংকিং চালু করেছি আমরা, স্কুল ব্যাংকিং চালু করেছি, এমনকি পথ শিশুর জন্য ব্যাংকিং চালু করা হয়েছে। নতুন নতুন ব্যাংকিং প্রোডাক্ট আসছে। এইতেই আমাদের প্রায় ১,৬০,০০,০০০ নতুন অ্যাকাউন্ট হয়েছে এবং আজকে আমরা একটা পরিণত ব্যাংকিং ব্যবস্থা পেয়েছি। সাবেক ব্যাংকাররা বলছেন অন্যান্য খাতের তুলনায় দেশের ব্যাংকিং ব্যবস্থায় উন্নতি হয়েছে দ্রুত। তবে নতুন উদ্যোক্তা সৃষ্টি সহ বিভিন্ন খাতে ঋণ দেওয়ার পর সে বিষয়ে তদারকির ক্ষেত্রে ব্যাংকগুলোর আন্তরিকতার অভাব রয়েছে বলে মনে করেন তারা। আমাদের একটা বড় সমস্যা কুঋণ, মন্দ ঋণ, এবং এই জিনিসটা কিন্তু হয়েছে ব্যাংকারদের আপনার অ্যাপ্রাইজাল ভালোভাবে করে না, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিন্তু সেই ব্যাংকগুলো এই জিনিসগুলো কিন্তু খারাপ গুণগুলোকে আস্তে আস্তে প্রাইভেট ব্যাংকে ছড়িয়ে পড়ছে। কিন্তু ব্যাংক যে নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে বা যাদের ক্যাপিটাল নাই তাদেরকে উৎসাহ করবে, সেই ব্যাপারে কিন্তু আমার মনে হয় না খুব বেশি আমরা এগোতে পেরেছি। এবং টেকসই উন্নয়নের জন্য দরকার, কিন্তু এখন যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো দূর না করলে কিন্তু টেকসই উন্নয়ন এবং সুষম উন্নয়নটা একটু কঠিন হয়ে যাবে। এই খাতের উন্নয়নে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ানো জরুরি বলে মনে করেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। এতে পরিচালন ব্যয় ও সুদের হার কমা সহ ব্যাংকগুলোর সেবার মানও উন্নত হবে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মাত্র ২৫ জন ডুবুরি দিয়ে চলছে সারা দেশে নৌ দুর্ঘটনার পর উদ্ধার কাজ। সিলেট অঞ্চলে দুর্ঘটনা বেড়ে গেলেও নেই একজন ডুবুরিও। এবং অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস, সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। অবসর, ভিন্ন চাকরিতে চলে যাওয়া, বিদেশ গমন সহ নানা কারণে রাজশাহীর ১০ উপজেলার ২২১টি স্কুলে প্রধান শিক্ষক নেই। এ কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীরা বলেছে এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। অবশ্য জেলা শিক্ষা কর্মকর্তার দাবি শিগগিরই সমস্যার সমাধান হবে। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট।
বিশ্ববিদ্যালয়ে চাকরি নেয় রাজশাহী পবা উপজেলার এই স্কুলের প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। তাই 12 বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক আনিসুর রহমান। এতে অধিকাংশ সময় তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বেকায়দায় পড়তে হচ্ছে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের। এটা শুধু এই স্কুলেই নয়, জেলার প্রধান শিক্ষক পদ শূন্য 221টি স্কুলের একই অবস্থা। স্যারের বদলে অন্য স্যার আসে তো ওর কারণে আমাদের অঙ্ক বোঝা অনেক সমস্যা হয়। আমার ক্লাসগুলো আমি প্রস্তুতি নিচ্ছি, কিন্তু যখনই দেখা যায় আমার ক্লাস ছেড়ে যখন আবার আরেকজনের ক্লাস নিতে যাব, তখন সেটার প্রস্তুতি নেওয়া স্বাভাবিকভাবে একটু অসুবিধা হয়। আর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বলছেন, একই সঙ্গে প্রধান ও সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। একটা হেডমাস্টারকে অফিসিয়াল কাজ করার জন্য যেভাবে ব্যস্ত থাকতে হয়, তাহলে তার কিন্তু ক্লাস নেওয়ার সুযোগ থাকে না। আমি তো একজন সহকারী হয়ে যখন প্রধানের দায়িত্ব নিই, তখন সবকিছু বলাটাও আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়। জেলার পবা উপজেলায় 19টি, মোহনপুরে 19টি, বাগমারায় 40টি, গোদাগাড়িতে 12টি, চারঘাটে 25টি, তানোরে 37টি, পুঠিয়ায় 24টি, বাঘায় 18টি ও সদরের 17টি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষক নেই। অবশ্য প্রাথমিক শিক্ষার এই কর্মকর্তার দাবি, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিনিস্ট্রি থেকে নির্দেশনা এবং অধিদপ্তরের মাধ্যমে আমাদের কাছ থেকে যত শূন্য পদ আছে তার এগেনস্টে এবং যাদের যোগ্যতা আছে তাদের রেকর্ডপত্র সবকিছু আমরা অধিদপ্তরে প্লেস করে আসছি। অল্প দিনের মধ্যেই এই বিষয়টি একটা সিদ্ধান্ত উপনীত হবে। জেলায় প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষকের প্রায় 400টি পদ শূন্য রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তবে যে জঙ্গি তৎপরতা আছে তা জামাতের উদর থেকে সৃষ্টি বলে মন্তব্য করেছেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বলা হয়, যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরে পাকিস্তানের প্রতিক্রিয়া প্রমাণ করে জামাত এখনও পাকিস্তানের চর হিসেবেই কাজ করছে। জাতিকে দায় মুক্ত করার জন্য যুদ্ধ অপরাধীদের বিচারের যে কার্যক্রম শুরু হয়েছে, কয়েকজনের রায় কার্যকর করার প্রেক্ষিতে পাকিস্তানের যে প্রতিক্রিয়া, এটি প্রমাণ করে যে জামাত ইসলামী নামক সন্ত্রাসী দলটি মুক্তিযুদ্ধের সময় যেমন পাকিস্তানের চর হিসাবে কাজ করছিল, এখনো এরা তাদেরই চর হিসাবে কাজ করে যাচ্ছে। এই দলটি আমাদের দেশের সন্ত্রাসী গোষ্ঠীর একটা উর্বর প্রজনন ক্ষেত্র। জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম এদেরই উদর থেকে। সন্ত্রাসকে রুখতে হলে এদেরকে নিষিদ্ধ করা এবং এদের প্রাণ ভোমরা আর্থিক প্রতিষ্ঠান সমূহ বাজেয়াপ্ত করে জনগণের মালিকায় আনা ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশে সারা বছরই সাগরের উপকূলে নদী কিংবা জলাশয়ে কোনো না কোনো নৌ দুর্ঘটনা ঘটে, কিন্তু দুর্ঘটনার পর জানমাল উদ্ধারে দেশে ডুবুরি রয়েছে মাত্র 25 জন, আর সিলেট বিভাগে নেই একজন ডুবুরিও। সংশ্লিষ্টরা জানান, নৌপথে নিরাপদ ও জলাশয়ের দুর্ঘটনা ক্ষতি কমিয়ে আনতে দেশের প্রতিটি ফায়ার স্টেশনে অন্তত 2 জন করে ডুবুরি থাকা দরকার। আব্দুল আহাদের রিপোর্ট। চলতি বছর শুধুমাত্র জাফলং ঘুরতে এসে পিয়াই নদীতে ডুবে প্রাণ হারায় 5 জন পর্যটক। 1 দশকে অর্ধশত পর্যটকের মৃত্যু হয়েছে এখানে। ফায়ার সার্ভিসের তথ্য মতে গত বছর সিলেট অঞ্চলে 17টি নৌ দুর্ঘটনায় প্রাণ হারায় 24 জন, আর সারা দেশে 159টি দুর্ঘটনায় মৃতের সংখ্যা 222 জন। দেশের 298টি ফায়ার স্টেশনে 8000 জনবলের মধ্যে ডুবুরি মাত্র 25 জন। এজন্য দেশের এক প্রান্তে দুর্ঘটনা ঘটলে অন্য প্রান্ত থেকে ডুবুরি গিয়ে উদ্ধার কাজ চালাতে হয়। এতে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত সফলতা আসছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রথম তো মুভ করতে হয়, এক জায়গায় গমন করি আমরা, কিন্তু 2টা-3টা যদি হয় তো আমাদের এই জায়গা থেকে আর বিকল্প যাওয়ার মতো কোনো উপায় নাই। সিলেট বিভাগের 4 জেলায় 19টি ফায়ার স্টেশন থাকলেও ডুবুরির পদ নেই একটিও। ফলে চাঁদপুর ও নারায়ণগঞ্জ থেকে 2 জন ডুবুরিকে এখানে সংযুক্তি দিয়ে কাজ চালানো হচ্ছে। আমরা প্রস্তাব দিয়েছি প্রতিটি ফায়ার স্টেশনে 2 জন করে ডুবুরি পদ সৃজন করা হলে আমরা দুর্ঘটনা মোকাবেলা করা আমাদের সহজ হবে। এদিকে সিলেটে দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় 20 জন ফায়ারম্যানকে প্রশিক্ষণ দিয়ে ওয়াটার রেস্কিউ টিম গঠন করা হয়েছে। বাস বা কোনো নৌকা যদি আটকা পড়া থাকে, আটকা পড়া লোকদেরকে কিভাবে সেখান থেকে উদ্ধার করতে, সেই প্রসেসিংটা আমাদেরকে জানানো হয়ে যায়। মেন কাজ হচ্ছে আমরা ডুবুরিদের সহযোগিতা করতে পারবো। সিলেট অঞ্চলে ফায়ার স্টেশন 19 থেকে বেড়ে হচ্ছে 40টি। সবগুলোতে 2 জন করে ডুবুরি পদ তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।
আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরও থাকছে, ক্যালিফোর্নিয়াতে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রবাসী বাঙালিরা। সন্তানদের লেখাপড়া নিয়ে শঙ্কা, অস্ত্র আইন সংস্কারের জোরালো দাবি ওবামার। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর ল্যাবেইড হাসপাতালকে 10 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতরাতে ধানমন্ডির ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করে র্যাব। একই হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের ব্যক্তিগত কর্মকর্তার কাছে অনুমোদনহীন ওষুধ থাকার অভিযোগে আরও 5 লাখ টাকা জরিমানা করা হয়। এখানে আমরা 26 ধরনের আনরেজিস্টার্ড ওষুধ পেয়েছি, স্টোর করছে তারা এবং এটা ব্যবহার করছে, এবং এই কারণে আমরা এই ল্যাবেট কর্তৃপক্ষকে সর্বমোট 10 লক্ষ টাকা জরিমানা করেছি। আলী হোসেন সাহেব তার একজন অ্যাসিস্ট্যান্ট যে অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ রাখছে যেটা আনরেজিস্টার্ড, এবং সে সেখানে সে বলেছে যে কেউ তাকে বানিয়ে দিয়ে যায়, সেখানে তৈরি করছে, এই কারণে তাকে আমরা 5 লক্ষ টাকা জরিমানা করেছি। দ্বীপ জেলা ভোলার দৃষ্টিহীন দরিদ্র মানুষের আশার আলো হয়ে উঠেছে নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল। প্রতিষ্ঠার 5 বছরেই চোখের অপারেশন হয়েছে অন্তত 15,000 মানুষের। বিনামূল্যে এমন অনন্য সেবার খোঁজে এই হাসপাতালে আসছেন বিভিন্ন জেলার চক্ষু রোগীরা। উদ্যোক্তারা জানান, অন্ধত্ব ঘোচানোর লক্ষ্যে সেবার মান আরও বাড়ানো হবে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অন্ধ মানুষের চোখের আলো ফেরাতে 2010 সালের 1 এপ্রিল ভোলায় প্রতিষ্ঠা করা হয় নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন এনে চক্ষু রোগীদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। গত 5 বছরে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে প্রায় 15,000 রোগীর ছানি ও নেত্রনীল সহ চোখের সফল অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পাশাপাশি চশমা, ওষুধ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিনামূল্যে সরবরাহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এমন সেবা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা। আমাদের অনেক লোক এখানে এর আগে অপারেশন হয়েছে, তারা ইনশাল্লাহ ভালো আছে। অন্য হাসপাতাল থেকে এখানের চিকিৎসা ভালো, এখানে কোনো পয়সা লাগে না, এখানে সুচিকিৎসা আছে, সেই জন্য আমি একবার আসি, আবার আরেকজন নিয়ে আসি এখন। এদিকে জেলার অন্যান্য হাসপাতালে চোখের অপারেশন বন্ধ থাকায় এখানে প্রতিনিয়ত চক্ষু রোগীর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন হাসপাতালের উদ্যোক্তারা। আউটডোর থেকে শুরু করে রোগীর একজন অপারেশন পর্যন্ত এবং অপারেশন পরবর্তী যে সেবাগুলি, সেটা আমরা পুরোপুরি সুষ্ঠুভাবে ইনশাল্লাহ দিয়ে যাচ্ছি। এখানে রোগীরা ভালো সেবা পায়, এই জন্য আমি এখানে আরো বৃদ্ধি করব, এখানে যাতে 400, 500, 600 রোগীর অপারেশন হয়। জেলা শহরের উকিলপাড়া এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতালে প্রতিদিন গড়ে 150 রোগী চক্ষু সেবা নিচ্ছেন। গত 5 বছরে লক্ষাধিক রোগী চক্ষু সেবা নিয়েছে। সময় সংবাদ, ভোলা। 71-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সকালে আপিল শুনানির 10ম কার্যদিবসে প্রথম দিনের মতো রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে এই শুনানি চলছে। এর আগে গত 2 ডিসেম্বর আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরে 29 অক্টোবরে জামাতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। পরে এই রায়ের বিরুদ্ধে 23 নভেম্বর আপিল করেন তিনি। ব্যাটারি চালিত যান চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। মোটর মালিক সমিতি ও 3টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে সকাল থেকে জেলার সবকটি রুটে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে জেলার বিভিন্ন সড়কে 3 হুইলার, ব্যাটারি চালিত ইজি বাইক অবাধে চলাচলের অভিযোগে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। পঞ্চগড়ে আসে দেখতেছি গাড়ি ঘোড়া সব বন্ধ, কি কষ্ট। হাটে আসলে তো আমার দম বন্ধ হয়ে আসতেছে, আরো তো কত হাঁটতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত, মহাসড়কে সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ না পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। চট্টগ্রামে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র্যালি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল 10:30টার দিকে নগরীর বিদ্যুৎ ভবনে পায়রা ও বেলুন উড়িয়ে বিদ্যুৎ সপ্তাহ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আফসারুল আমিন। এ সময় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিদ্যুৎ ভবনে মতবিনিময় সভায় অংশ নেন তারা। এদিকে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে 3 দিনব্যাপী বিদ্যুৎ মেলার আয়োজন করা হয়েছে। এতে 10টি প্রতিষ্ঠান বৈদ্যুতিক পণ্য সামগ্রীর স্টল সাজিয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের কোটি টাকা মূল্যের ল্যাবের যন্ত্রপাতি। দীর্ঘদিন ধরে এগুলো সচল না থাকায় বাস্তব জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই ব্যবহারিক ক্লাস করছে তারা। অবশ্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে 1911 সালে টাঙ্গাইল শহরে প্রতিষ্ঠা করা হয় টাঙ্গাইল টেক্সটাইল ট্রেনিং ইনস্টিটিউট। এরপর 1993 সালে 3 বছর মেয়াদী এবং 2001 সালে 4 বছর মেয়াদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনোলজি কোর্স চালু করা হয়। তবে এই কারিগরি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত অনুন্নয়ন এবং যন্ত্রপাতি বিকল হয়ে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। আর এগুলো ব্যবহার না করায় বাস্তব জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এই মেশিনগুলো বন্ধ থাকায় চলায় কিভাবে কাজ হয় এই কাজগুলো তো আমরা শিখতে পারতেছি না। এই মেশিনগুলো যদি সংস্কার করা হয় তো আমরা এখান থেকে জানতে পারবো কি পণ্য উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়। কর্তৃপক্ষের কাছে আমাদের অবশ্যই দাবি যে এই মেশিনগুলো যেন দ্রুত করে সংস্কার মুক্ত করে। এই অবস্থায় আধুনিক যন্ত্রপাতি ও টেকনোলজির অভাবে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেওয়া যাচ্ছে না বলে স্বীকার করলেন শিক্ষকরাও। অচল অবস্থায় প্র্যাকটিক্যাল আমরা তাদের মেশিনারি পার্টস দেখাইতে পারতেছি। হ্যাঁ, হয়তো সচল অবস্থায় দেখাইলে আর একটু ভালো হতো। হাতে কলমে কোনো কাজ তারা শিখতে পারছে না, ব্যবহারিক কাজগুলো তারা করতে পারছে না এবং যেটা জরুরি দরকার। অবশ্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির প্রধান। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী একটা কর্মসূচি, 2টা কর্মসূচি আলাদা আলাদা দেওয়া হয়েছে এবং এটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে বর্তমানে 2টি কোর্সে 959 জন শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। 1971 সালের এই দিনে মুক্ত হয় সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নোয়াখালী জেলা। পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়ের পতাকা উড়ায় বাংলার দামাল ছেলেরা। 1971 সালের 29 এপ্রিল সাতক্ষীরার ভোমরা সীমান্তে শুরু হয় প্রথম সম্মুখ যুদ্ধ। 17 ঘণ্টা ব্যাপী চলা এই যুদ্ধে 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এ সময় নিহত হয় পাক হানাদারের 2 শতাধিক সদস্য। সব শেষে 7 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে পাকিস্তানিরা পালিয়ে গেলে শত্রুমুক্ত হয় সাতক্ষীরা। মুক্তিযুদ্ধ চলাকালীন চুয়াডাঙ্গা ছিল দেশের দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের প্রধান কার্যালয়। 6 ডিসেম্বর সন্ধ্যায় পাক বাহিনীর সদস্যরা জেলার মাথাভাঙ্গা নদীর ব্রিজ বোমা দিয়ে উড়িয়ে দেয়, যাতে মুক্তিযোদ্ধারা তাদের অনুসরণ করতে না পারে। পরে 7 ডিসেম্বর তারা চুয়াডাঙ্গার শহর ও আলমডাঙ্গা ছেড়ে চলে গেলে সম্পূর্ণ শত্রুমুক্ত হয় চুয়াডাঙ্গা। এদিকে 71-এর এই দিনে শত্রুমুক্ত হয় নোয়াখালী। কমান্ডার মোশারেফ হোসেন ও মাহমুদুর রহমানের নেতৃত্বে ভোরে শুরু হয় আক্রমণ। এক পর্যায়ে রাজাকার ও পাক বাহিনীর প্রধান ঘাঁটি মাইজদি পিটিআই ট্রেনিং সেন্টার ছেড়ে পালাতে বাধ্য হয় তারা। এ সময় তারা আত্মসমর্পণ করলে শত্রুমুক্ত হয় নোয়াখালী। দেশের বাইরের খবর। নাগরিকদের নিরাপত্তার খাতিরেই অস্ত্র আইনে কড়াকড়ি আরোপের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় রোববার এক টেলিভিশন ভাষণে তিনি আহ্বান জানান। ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর একটি প্রতিবন্ধী কেন্দ্রে 2 ডিসেম্বর বন্দুকধারীর হামলায় 14 জন নিহত হওয়ার পর থেকেই আবারও দেশটির অস্ত্র আইনে সংস্কারের দাবি জোরালো হয়। অস্ত্র কেনা বেচায় নিয়ন্ত্রণ আনা জরুরি মন্তব্য করে ওবামা বলেন, ওই হামলাকারীদের মতো সন্ত্রাসীদের হাতে যাতে অস্ত্র চলে না যায় তাই এখন নিশ্চিত করার জরুরি। পাশাপাশি বিমানে চলাচলের সময় আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা আরোপের প্রতিও জোর দেন তিনি। এই সময় তিনি আরও জানান, আইএস জঙ্গিদের নির্মূলে কোনো ছাড় দেবে না যুক্তরাষ্ট্র।
No evidence that the killers were directed by a terrorist organization overseas. সান বার্নার্ডিনোতে যে হামলা হলো, আমরা এখনো নিশ্চিত নই যে হামলাকারীরা কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত ছিল কিনা বা তাদের এখানে আরো বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল কিনা। সন্ত্রাসীরা অনবরত চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর, কিন্তু আমরা এতে ভীত নই। যে দেশে জঙ্গিরা থাকুক না কেন, আমরা তাদের খুঁজে বের করব এবং দমনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। In any country where it is necessary. এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগে দিন কাটাচ্ছেন নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। একদিকে রয়েছেন যে কোনো সময় রোষানলে পড়ার আতঙ্ক, অন্যদিকে মুসলিম হওয়ায় সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কা। নিউ ইয়র্কের মেয়র প্রবাসীদের এই বিষয়ে আশ্বস্ত করলেও সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত অভিভাবকরা। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজপথে মোমবাতি জ্বালিয়ে ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। এ সময় ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান তারা। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশে বিদেশে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানানো হয়। সান বার্নার্ডিনোতে গেল বুধবার পাকিস্তানি বংশোদ্ভূত 2 গ্রিন কার্ডধারী হামলা চালানোর ঘটনায় এখন আতঙ্কিত প্রবাসী বাঙালিরা। যারা আমরা মুসলমান এবং দাঁড়িয়ে রাখছি এবং টুপি মাছে আছে, তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের কর্মক্ষেত্রেও এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করতেছে। ভবিষ্যতে আমরা আরো দুশ্চিন্তিত যে ইন ফিউচার আমাদের কি অবস্থা যে দাঁড়াবে। ইসলামের নামে প্রবাসীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা প্রবাসী মুসলমানদের কর্মসংস্থানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা তাদের। রাস্তাঘাটে অনেক সময় অনেক মুসলিম বিদ্বেষী থাকতে পারে বা অনেকে একটা আক্রোশের মুখোমুখি হয়ে অনেকে আক্রমণ করতে পারে আমাদেরকে। সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে খুব চিন্তিত। অভিবাসী হিসেবে সন্তানদের শিক্ষা জীবন নিয়েও উদ্বিগ্ন তারা। বাচ্চাদের নিয়ে অবশ্যই এখানে অরিড আছে, এরকম ঘটনা যদি হতে থাকে তো মুসলমানদের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে একসময়। এর আগে প্রবাসীরা জ্যাকসন হাইটসে সান বার্নার্ডিনো হামলার নিন্দা জানাতে এক সমাবেশের আয়োজন করে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। খেলার খবর। বিপিএল এর এবারের আসরে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ বরিশাল বুলস। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপারস্টার্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। একই ভেন্যুতে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। পয়েন্ট টেবিলের শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এদিন মাঠে নামবে নিজেদের শ্রেষ্ঠতা ধরে রাখতে। মাশরাফির দলের প্রতিপক্ষ পুরো আসরে দারুণ খেলতে থাকা বরিশাল বুলস। দলে গেইল থাকা সত্ত্বেও সিলেটের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড গড়া বরিশালও চাইবে এই ম্যাচে ভালো কিছু করে দেখাতে। অন্যদিকে আরেক ম্যাচে কোয়ালিফায়ার খেলতে মুখিয়ে থাকা সিলেটের প্রতিপক্ষ রংপুর। দুদলই অবশ্য জয় ভিন্ন কিছুই ভাবছে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগে নামতে যাচ্ছেন বেগম জিয়া। অসন্তোষের পাশাপাশি উদ্বেগ আওয়ামী লীগে। পৌর নির্বাচনে প্রধান 2 রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে সহিংসতার আশঙ্কা। শক্ত হাতে পরিস্থিতি সামালের তাগিদ পর্যবেক্ষকদের। নির্বাচনকে সামনে রেখে 100 কোটি টাকার বাজেট ইসির। সবশেষ পৌর নির্বাচনের তুলনায় প্রায় 3 গুণ এই বাজেটকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। স্বাধীনতার 44 বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থা পরিণত বলছে কেন্দ্রীয় ব্যাংক। টেকসই উন্নয়নের জন্য নতুন উদ্যোক্তার পাশাপাশি তদারকি বাড়ানোর তাগিদ। এবং রাজশাহীর 10 উপজেলার 200-র বেশি স্কুলে নেই প্রধান শিক্ষক। ব্যাহত হচ্ছে কার্যক্রম, শিগগিরই সমাধানের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।